গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও দেখেই বুঝতে পারছো কী নিয়ে ভিডিওটা হবে। হ্যাঁ, আজকে এসেছি সেই আজগার ভাইয়ের কাছে। তো প্রথমে বলো, আজগার ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার একটু হাতের সমস্যা আছে, তাছাড়া ভালোই আছে। হাতের অবস্থা এখন কীরকম আছে? এক্সরে করেছো? এক্সরে আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম বারাসাতে। আচ্ছা, ডাক্তার দেখালাম, এক্সরে করলো, ওষুধ দিয়েছে। এমনি কোথাও ভেঙে টেঙে যায়নি? সেরকম বুঝতে পারছি না তো। সেদিন মেডিকেল হসপিটালে আমাদের এক্সরে করেছিল আমার, কিন্তু ওরা বললো কিছু হয়নি, কিন্তু যন্ত্রণা কমছে না। আজকে কয়দিন হয়ে গেল, 4 দিন 5 দিন হয়ে গেল, যন্ত্রণা কমছে না। সেই জন্য আজকে আবার নতুন করে ডাক্তার দেখালাম। সত্যি কথা বলতে ওই যে ঝামেলাটা হয়েছিল, আমরা তো যেতে পারিনি, আমার যেহেতু এক্সাম চলছিল ওই জন্য আমি যাইনি। ওই ঝামেলাটা দেখার পর মানে ভাইজানকে যখন যেভাবে দ্বিতীয়বার, প্রথম কিন্তু একবার ভাইজান অ্যারেস্ট হয়েছিল, দ্বিতীয়বার যখন ভাইজানকে ওরকমভাবে টেনে যখন গাড়িতে তোলে, যখন ভাইজানের পাঞ্জাবিটা ছিঁড়ে অবস্থায় টেনে তোলে, তখন ভাই বিশেষ করতে চোখ দিয়ে নিজের ভাই পানি পড়ে গেছে দেখে। তখন এই ভাইটাই কিন্তু ওখানে ছিল, ভাইজানকে সত্যি কথা বলতে ফুল গাঁট দিয়ে রেখেছিল ভাইটা, যে নিজের জানের পরোয়া করেনি। তাই তো ঠিক বলছি তো? তো প্রথমেই বলি, ভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমি ওখানে যেতে পারিনি তার সত্ত্বেও ভাইকে আমি বলছি। তো প্রথমে তুমি বলো, ভাইজানের সাথে ওখানে যে তুমি এক রাত জেলে কাটিয়েছো, 24 ঘন্টা তো কাটাতে হয়েছে, সেই রাতের অনুভূতিটা কেমন ছিল? ভাইজানের সঙ্গে ছিলাম, আমার তেমন কোনো মনে হয়নি যে আমরা জেলে আছি না কোথায় আছি, কিন্তু তবুও মাথার মধ্যে একটা তো ছিল। দেখো, ওখানে একটা এমন একটা পজিশান, সবার একটা ভাগ্য থাকে যে ভাইজানের পাশে থাকবো, ভাইজানের সাথে হেল্প করব। তোমার এমন একটা নসিব, তুমি ভাইজানের সাথে রাত কাটিয়েছো। আবার কি, ভাইজান তোমার কোলে মাথা রেখে রেস্ট নিচ্ছিল, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? রেস্ট নিচ্ছিল না তখন, ভাইজানের ভীষণ কষ্ট হচ্ছিল। ভাইজান কোথায় আমি বালিশ পাবো কী পাবো, সেই জন্য ভাইজান আমার এখানে গেছিলো। এটা রাখা আমার কোনোদিনও, আমি নিজেকে ওই জায়গাটা রাখতে চাই না। এখানে ভাইজানের মাথা আমার দেখার উপরে থাকবে, আমি কোনোদিনও নিজেকে মানতে পারছি না, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ঠিকই ছিলাম। ওটা ওই এমন একটা সিচুয়েশান, তখন ভাইজানকে ওই যে নিরীহ লোকটা, মানে যেটা আর কি ওই যে পুলিশ সেজে ভাইজানকে ঘুষিটা মেরেছিল, ভাইজান তো ওর জ্বালাটা তো খুব জোরেই মেরেছিল, যেহেতু ভিড়ের মধ্যে মেরেছে। তো সেই জ্বালাটা ভাইজানের মতো একটা স্ট্রং ব্যক্তি, তিনি পর্যন্ত মানে কি বলবো, একটা অন্যরকম হয়ে গেছে। তাহলে সেই জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের কি হতো? একদম ঠিকই বলেছো। আচ্ছা, আমাদের তো ভাইজান তবুও ওই সময় পর্যন্ত করেছে আমাদের সঙ্গে, পুলিশ ধস্তাধস্তি বারবার করেছে। ভাইজান তো বারবার বলেছে আমাদের একটা ছোট জায়গা দিন, আমরা ওখানে বসবো, অবস্থান বিক্ষোভ হবে। আমাদের কোনো রাস্তা আটকেও আন্দোলন ছিল না, এবং কোনো গাড়ি ঘোড়া আটকেও আন্দোলন ছিল না। আমাদের সাইডে একটা জায়গা, বসার জায়গা 13 বার চাওয়া পরেও একবারও দেয়নি। সেই জন্য বাধ্য হয়ে 20টা সংগঠন বাধ্য হয়ে ওই জায়গাটা চেয়েছিল। তারপর আমাদের বলছে পারমিশন কিসের জন্য? ভাইজান এই কথাই বললো যে পারমিশন তো লাগে না, পারমিশন কিসের জন্য? এই জন্যই সমস্যাটা হয়েছে, এই জন্য অ্যারেস্ট আর কি করেছিল। আরও যে শুনলাম নাকি 94 জন না 95 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে বেশিরভাগ তোমাকে আর ভাইজানকে দেখা গেছিলো। আর বাকি লোককে কোথায় রেখেছিল ওরা? মোট আমাদের 5টা থানায় রেখেছিল। আচ্ছা, 5টা থানায় রেখেছিল। আমাদের থানায় রেখেছিল হচ্ছে কোথাও লালবাজার রেখেছিল, কোথাও হেয়ার স্ট্রিট রেখেছিল। আমাদের ওখান থেকে রেখেছিল ওই জোড়াসাঁকো থানায় আমরা 18 জন ছিলাম। 18 জনের মধ্যে ভাইজান ছিল। যখন ভাইজানকে ম্যানশন কোর্টে তোলা হয়, তখন কি মনে হয়েছিল যে আদেও কি তোমরা কি ছাড়া পাবে, নাকি জেলে আবার থাকতে হবে? ছাড়া, আমরা তো নির্দোষ। আমরা না পুলিশকে মেরেছি, না কি বলে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করেছি। আর বিজেপি পুলিশকে জুতো মারে, তাও পুলিশ তাদের কিছু হ্যাঁ, সেটা অনুব্রত পুলিশকে, তার মা, তার বোন, তার বউকে নিয়ে বাজে ইঙ্গিত করে, তাও তাদের কিছু হয় না। কিন্তু আমরা বিনা অন্যায়তে আমাদের জেলে নিয়ে গেছে। আমাদের ছিল আমরা জামিন পাবো, এটা মানে একটা বুক ভরসা ছিল যে ভরসা ছিল আমাদের জামিন পাবো। মানে একটা ভাইজানের সাথে যখন জেলে এক রাত কাটিয়েছে, তখন তো তোমরা বুঝতেই পারছো যে বুকের মধ্যে কতটা একটা সাহস নিয়ে ওখানে ছিল। তুমি কোনোদিনও কি এর আগে জেল খেটেছো একবার? না, জেল খাটেনি, কিন্তু আমার নামে 17-18টা কেস আছে। কেস, সে তো ভাই ভালো কাজ করতে, 2021 সালের পর থেকে আমার নামে 17-18টা কেস আছে। জেল খাটেনি, প্রথম জেল। মানে ভালো কাজ করতে গেলে সবাইকেই ভাই জেলের খানিক টানতে হয়, কিংবা ব্যাক রিপোর্ট খুব বাজে হয়ে যায়, কিংবা তার নামে দুর্নাম ঘটে। এটা তুমি মানো তো? হ্যাঁ, ভালো কাজ করলে, বাড়ি বসে থাকলে তো আমার কিছু হবে না। হ্যাঁ, মানুষের জন্য কিছু করতে হবে। যদি মানুষের জন্য কিছু করতে হয়, হয় সামনে এগোতে হবে, না বাড়ি বসে থাকতে হবে। অবশ্যই। আর কিছু করতে গেলে মানুষের খারাপ ভালো দুটোই আছে।
কিছু করতে গেলে ভুল হতেই পারে মানুষের, সেই হিসেবে হতে পারে, ঠিক হলেও মানুষকে কেস হতে পারে। আর মানুষের সঠিক পথে থাকলে বেশি ঝড় আসে, বেশি ঝামেলা আসে, মানুষের কাছে শত্রু হয়ে যায়। সঠিক পথে থাকলে এটা জানা যায়। আর যে ভাইজানকে যে অ্যারেস্টটা করলো, তোমাদের যে অ্যারেস্টটা করলো, একটা কথা মনের মধ্যে কিন্তু থেকেই যায় যে এর মধ্যে ভাইজানের বা কী স্বার্থ আছে কিংবা আমাদেরই বা কী স্বার্থ আছে। তার সত্ত্বেও ভাইজানকে কিন্তু অ্যারেস্ট করেছে এটা নিয়ে দুবার, তুমি তো জানো সেটা, এটা নিয়ে দুবার। আগেরবারেও আমি সাক্ষী ছিলাম। হ্যাঁ, আগেরবারে প্রায় 42 দিনের কাছাকাছি ভাইজানকে জেলে রেখেছিল, তাই তো? একদম। এবারে কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, ওই 24 ঘন্টা মতন রেখেছিল, তাই তো? 24 ঘন্টা পর মানে অনেক উকিল ফকিল হ্যানত্যান গিয়ে ভাইজানকে বেল করায় বিকাল 5টার সময়। যখন ভাইজানকে আবার মানে বেল করে দেওয়া হয় 5টার সময়, তারপরেও কিন্তু ভাইজান ধর্নায় বসেছিল। তখন কি তুমি ওখানে ছিলে আবার? না, আমাদের ভাইজান নির্দেশ দিয়েছিল যে তোমরা বাড়ি যাও, যার মতো সে বাড়ি যাও। আমরা বাড়ি চলে এসেছিলাম। আর নেক্সট বার ভাইজান বললো যে আবার নাকি কলকাতায় ফের ডাকবে, ওটা কি এখনও ডিক্লেয়ার হয়েছে? না, এখনও ডিক্লেয়ার হয়নি। অবশ্যই ডাকলে সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হবে এবং আমি হাজির থাকবো। মানে আবার যাবে? মানে সত্যি কথা বলতে ভাইকে দেখে কিন্তু ইন্সপায়ারটা আমাদের খুব বেড়ে যাচ্ছে যে একটা আম মানুষ কোনো দোষ না করেও একটা জেল খেটেছে, তার সত্ত্বেও ভাই এখনও নিজের মন থেকে বলছে যে আবার যদি ভাইজানটাকে আবার যাবে। এটাইকেই বলে ভালোবাসা। তো ভাইজানের ভালোবাসা তো আছেই, তার সত্ত্বেও আমার ওয়াকাব, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিনের জন্য আমি আমার জীবনকে দিতে প্রস্তুত আছি। এটা তো 100 বার। আমরাও ভাইজান তো আমার বড় ভাইজান, ছোটো ভাইজান দু জায়গায় আছে। তারপরে আমার মসজিদ মাদ্রাসা, সেটা তো 100 বার। দুই ভাইজান ভাই, সত্যি কথা বলতে এখানে সবারই থাকে, যেমন এই ভালোবাসার মানুষ কেউ ত্যাগ করতে পারে না। একটা ওই অল্প বয়সী ছেলে আজকে এই 2-3 বছর হলো, 21 থেকে ভোটে দাঁড়িয়েছে, হয়তো 21 থেকে এই লাইনে এসছে। ওই 16 সাল থেকে ভাইজান সংগঠনের আমাদের ফুটপাড়া শরীফ আহলে সুন্নতুল জামাত সংগঠন আছে। সংগঠনের সঙ্গে ছোটো ভাইজান বড় ভাইজান প্রতিষ্ঠাতা, ছোটো ভাইজান ওনার সঙ্গে। সে তো আমি জানি, কিন্তু এই যে পার্টির দিক থেকে বলছি, 2021 সাল থেকে ভাইজান লাইনে এসছে, আজকে হচ্ছে 25 সাল, মানে 5 বছর হলো। এতেই মানে পুরো মহল্লা কেঁপে যাচ্ছে। সব কিছু তোমরা শুনলে ভাইয়ের মুখ থেকে। আর একটা কথা তোমাকে না বললেই নয়, এই যে তুমি একদিন জেল খাটলে ভাইজানের সাথে, তোমার গ্রামের লোক কিংবা তোমার বাড়ির লোকে দিয়া মানে এটা কেমন ছিল? আমার বাড়ির লোক আমাকে, আমার বাড়ির দিকে বাড়ির সাপোর্ট আছে বলে আমি এতটা কনফিডেন্স পাই। আমার আব্বা আম্মার দোয়া এবং আমার ভাইদের দোয়া ছাড়া আমি কোনোদিনও এগোতে পারি না। আমার কারণ আমি এখনও কিছু কাজ করি না, কোনো কাজ করি না, এই পার্টির পিছনেই চলছে। কাজ যা একটু মাঠে যাই, দোকানে একটু বসি, নিজের সংসারটা চালানোর মতো একটা কিছু একটা করতে হবে। তাছাড়া কিছু ভাইয়েদের এবং আব্বা আমার সাপোর্ট আছে বলে আমরা এতটা সাহস আছে। মানে মোটামুটি ভাইয়ের ফ্যামিলি থেকে সবাই ভাইজানকে খুব ভালোবাসে, তাই তো? একদম। মানে এরকম একটা ভাগ্য খুব নসিব করেই পাওয়া যায়, ঠিক আছে, যে এরকম একটা ভাইজানের সাথে রাত কাটানো, ভাইজানকে সাপোর্ট দেওয়া, ভাইজানকে হেল্প করা, ওরকম ভাই সবার ভাগ্যে থাকে না। অনেকে বলে, অনেকে কোথাও বাড়ি থেকে বার হলে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, আর আমি একবার যদি বলি যে এই মিটিং আছে, এই মিছিল আছে, আমার আর বাড়ি থেকে দ্বিতীয়বার কোনোদিন জিজ্ঞাসা করে না। শুধু সেদিনকে বলেছিল, সেদিনকে ফোন করেছিল, আম্মা ফোন করেছিল এবং বড়ো ভাই ফোন করেছিল, জিজ্ঞাসা করছিল কে কে আছে। আমি বললাম ছোটো ভাইজান আছে। আর ওরা বাড়ি থেকে কেউ জিজ্ঞাসা করেনি কোথায় আছিস, কী বেতন, তো এই কথাটা জিজ্ঞাসা করেনি। এটা আমাদের ভরসা। ভাইজান আমার বাড়ির ভরসা আছে যে ও কোনোদিনও অন্যায় করবে না আর অন্যায় সাপোর্ট করবে না, এটুকু আমার বাড়ির ভরসা আছে। এখানে একটা জিনিস কিন্তু না বললেই নয়, টোটাল কিন্তু 94 জনকে অ্যারেস্ট করেছিল, তাই তো? 94 জনের মধ্যে এই ভাইটাই কিন্তু ভাইজানের সাথে ছিল, আর কিন্তু কেউ ছিল না, তাই তো? না, 18 জন ছিলাম আমরা একটা থানায়। একটা থানায় 18 জন, আর বাদ বাকি টোটাল থানা সব ভাগ করে পাঁচটা থানা ভাগ করে দিয়ে দেবো। তো এবার তোমরা তো সব কিছু শুনলে ভাইয়ের মুখ থেকে। আর সত্যি কথা বলতে ভাইকে দেখে আমরাও খুব ইন্সপায়ার হয়ে যাচ্ছি, যেহেতু আমার থেকে বয়সে বড়। মানে আমি কিছু বলতেও পারছি না কিছু, মানে ভাইয়ের কাছ থেকে যে এক্সপ্লেনেশন নেবো এখান থেকে। আমরা অনেক আগে এসেছি, সেই বিকালে ভাই একটু হসপিটালে গেছিলো হাতের জন্য, তো আল্লাহর ইচ্ছায় এখন হাতটা মোটামুটি বলছে ঠিক আছে, আর ওষুধপালা খাও, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এরকম সাহস যেন আমাদের বুকেও আসে, তুমি যেরকমভাবে করেছো। সব কিছু নিজের ওপরে যদি ভরসা রাখো, আল্লাহর ওপরে ভরসা রাখো, অবশ্যই এগোতে পারবে। দেখো প্রথম আল্লাহর উপরে ভরসা রাখে এগোতে হবে, আর যদি আল্লাহর উপরে ভরসা রাখে বাড়ি বসে থাকো, কোনোদিন সেটা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ঠিক আছে, আমরা এই যে ভাইজানকে নিয়ে ভিডিও করছি, আমরা কিন্তু ব্লগ ভিডিও করি, এই যে ভাইজানকে নিয়ে ভিডিও করছি, এতে আমাদের যে কী কত রকম ক্লেম মানে আমাদেরকে ফেস করতে হয় একমাত্র আমরা জানি। আমরা কিন্তু এখনও পড়াশুনো করছি, আমরা এখনও স্কলার, ঠিক আছে, তার সত্ত্বেও আমরা ভাইজানকে ভালোবাসি, ভাইজানকে অটোমেটিক অন্তরের মধ্যে রাখি।
তাই জন্য ভাইজানের পেছনে পেছনে অটোমেটিক আমরা ঘুরি। ভালো কাজ করতে গেলে অনেক কিছু শুনতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারো তাহলে ভাই আমরা বিরোধী, আমাদের সঙ্গে থাকতে গেলে মারও খেতে হবে, কেশও খেতে হবে, টাকাও দিতে হবে। এটা 100 বার। মারও খেতে হবে, কেশও খেতে হবে, টাকাও দিতে হবে। আর ফাঁসাক বলার চোরের দলে থাকলে আজকে একটা দেখলে না, পাঁচিল টপকাতে গেলে পাঁচিল টপকাতে গিয়ে পড়ে গিয়ে কাতারে ভাইজান সেই জন্য স্লোগানটা তুলেছে, আমাদের দাবি মানতে হবে, পাঁচিল ছোট করতে হবে, না কি একটা বলেছে ভাইজান, পাঁচিলের হাইট কম করতে হবে, পাঁচিলের হাইট কম করতে হবে। হ্যাঁ, ভাইজানের একটা স্লোগান তুলেছে, সেটা দেখে দেখবে ও চোর হলে পাঁচিল ডেঙাতে যাবে, আমরা চুরি করিনি, আমাদের কোনো ভয় লাগে না। যাই হোক, ভাইয়ের মুখ থেকে অনেক কথাই হলো। ভাই যেহেতু একটু ব্যস্ত মানুষ, আর এটা একটা পার্টি অফিস ভাইয়েরই, ভাইয়ের পার্টি অফিসে আমরা এসে ভাইয়ের সাথে কথা বলছি। আচ্ছা, তো আমরা যে দূর থেকে এসেছি তোমার সাথে যে কথাবার্তা বলছি, তুমি কি মন থেকে কোনো কিছু খারাপ ভাবছো না? খারাপ যে তোমার টাইম লস করে? না, টাইম লসের কোনো বিষয় নয়। মেন সমস্যা, আমি এই প্রথম আমি মাইকে কোনোদিন ক্যামেরার সামনে কথা বলি না। আচ্ছা, ঠিক আছে, প্রথম তো আমার অসুবিধা হচ্ছে, এই জন্য কথা জড়িয়ে যাচ্ছে অনেক সময়, যদি ভুল ভ্রান্তি হয় সেটা একটু দেখে। ওটা তো দর্শকের কাছে, কিন্তু এই বিষয়টা তোমার মতন একটা লোক যে ভাইজানকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে, এত সুন্দরভাবে হেল্প করেছে, তুমি যে আজকে লাখো লাখো লোকের মনের মধ্যে তুমি আছো, তোমাকে নিয়ে ভিডিও করার জন্য, তোমার সাথে দেখা করার জন্য হাজারো হাজারো মানুষ মানে খুঁজছে যে তোমাকে কোথায় পাওয়া যাবে। অনেকে ফোন করছে, ভাই তোমার বাড়ি কোথায়, আমি কখন দেখা করবো। সেই অনুভূতিটা সেই কেমন লাগছে? অনুভূতিটা আমার নিজেকে অনেক এ হচ্ছে, কি বলবো, বলে বোঝানো যাবে না, যে আমি এমনও তেমন কোনো সেলিব্রিটিও না, তেমন কিছু নিজে খারাপও লাগছে, আমার আনন্দ হচ্ছে যে আমি মানুষের কাছে ভালো আছি, মানুষ আমাকে ভালোবাসছে, এটা আমার ভালো লাগছে। কিন্তু আবার একটা এ লাগছে যে আমি কোনো সেলিব্রিটি নয়, তা আমার জন্য এত মানুষ এ করছে কেন। আর সামান্য ভাইজান, এই জায়গায় অন্য কেউ থাকলে সেও একইভাবে ভাইজানকে সেভ করতো, সেজন্য মানুষ হয়তো চায় এ করছে। দেখো, ভালো কাজ করলে একদিন না একদিন ঠিক আল্লাহ তোমার মুখের দিকে তাকাবে। তো সেই জন্য আজকে ভাই যে কাজটা করেছে, এখন যদি ভাই কোনোদিন কোনো প্রোগ্রামে ভাইজানের সাথে যায়, তো নেই করে 500,000 তো কম বলে ফেললাম আমি, 1-1.5 লাখ মানুষ যদি ওখানে হয়, হাফেরও হাফ কিন্তু ভাইজানের সাথে, ভাইজানের মানে সংগঠনে আসার পরেও এই ভাইয়ের সাথে আগে দেখা করবে। কেননা এই ভাই ওটা চাই না, সেটা তো তুমি চাও না, কিন্তু আম পাবলিক যারা আছে তারা কিন্তু তোমার সাথে দেখা করার জন্য আকুল হয়ে আছে। কেননা তুমি ভাইজানকে সাপোর্ট করেছো, ভাইজানকে তুমি হেল্প করেছো, তুমি ভাইজানকে গার্ড দিয়ে দাঁড়িয়েছিলে। ওই জায়গাটায় ধরো এমন একটা সিচুয়েশন ছিল, যখন ভাইজানকে ভ্যানে তোলা হয় তখন তুমি হাত দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছিলে, তখন পেছন থেকে তো তোমাকে কেউ মেরে দিতে পারতো। পেছনে মারছিল তো পুলিশ, হ্যাঁ, তোমাকে মেরেছিল, পিছন থেকে টানছিল, পিছন থেকে মারছিল, পুলিশ মারছিল তো। মানে সব কিছু সহ্য করার পরেও ভাই ওই জায়গাটায় দাঁড়িয়েছিল। মানে সত্যি কথা বলতে, মানে যত শুনছি তত দুটো তিনটে পুলিশ আমাকে টানছিল, এবং দুটো তিনটে পুলিশ হ্যাচ্চা মারছিল, তার সত্ত্বেও আমার যেটুকু ক্ষমতা ছিল সেটুকু আমি দাঁড়িয়েছিলাম। যত শুনছি তত ইন্সপায়ার আছি। তো চলো, অনেক কথাবার্তা ভাইয়ের সাথে হয়ে গেল, ভাইয়ের বেশি টাইম নষ্ট করাবো না, যেহেতু ভাই একটু ব্যস্ত মানুষ। এখানে ভাই একটা দোকান, মানে ভাইয়ের দোকানে থাকে। তো সত্যি কথা বলতে, এখানে আসার, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, সেই কালকের থেকে আমি ঘুরছি তোমার সাথে দেখা করবো, একজনের কাছ থেকে লোকেশন পেয়ে তাই তোমার কাছে এলাম। তো যাই হোক, ভালো থেকো, নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো, যেহেতু তোমার একটু লেগেছে, সব কিছু দেখো, এইভাবে ভাইজানকে সাপোর্ট করো। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো অন্য কোথাও মন যাবে না। তো এইভাবেই ভাইজানকে আমরাও সাপোর্ট করবো, যতদিন জান থাকবে ততদিন সত্যের পথে কথা বলবো, ভাইজানের পেছনে থাকবো, তাতে যা হয় হবে দেখা যাবে, তাই তো? তো আর কিছু বলবে লাস্টে? না, এটুকু, শুক্রিয়া। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আবার যদি কলকাতায় ডাকে, এই ভাইয়ের সাথে আবার কলকাতায় গিয়ে দেখা করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো চলো, কলকাতায় যদি আবার ডাকে আবার যাওয়া হবে, আর আমরা একসাথে ফুলপুর শিপ যাওয়ার প্ল্যান হচ্ছিল, এখনও হয়নি, তবে যদি হয় একবার জানিয়ে দেবে, ঠিক আছে? তো ভাইয়ের সাথে যাবো একবার, ভাইজানের মানে ভাইয়ের সাথে যাওয়া মানে ভাইজানের সাথে দেখা করা মানে সমান হবে, ঠিক আছে? তো গেলে তোমার সাথে ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে এন্ড করছি। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অ্যান্ড টাটা, আসসালামু আলাইকুম।